হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স। আজকে আমি তোমাদের ক্লাস 11 আবার 9-এও আছে এই টপিকটা, সান্দ্রতা চ্যাপ্টার, তরল প্রবাহের হার, বার্নৌলির উপপাদ্য, এইসবগুলো পড়াবো। দেখতে দেখতে থাকো তোমরা, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এবং যারা ক্লাস 9-এ পড়ছো তারাও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দেখতে পারো। চলো শুরু করা যাক। আচ্ছা, তরল প্রবাহের হার মানে কি জিনিস? তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার মানে হচ্ছে, ধরো কোন একটা নলের মধ্য দিয়ে তরল পদার্থ যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। হলো, প্রবাহিত হওয়ার সময় ওই নলের কোন একটা একটা ক্ষেত্রফল কল্পনা করছি। ওই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত আয়তনের, এক সেকেন্ড ধরে যতটা আয়তনের তরল প্রবাহিত হয়, ধরে নিলাম 1 সেকেন্ডে এখানে এখান থেকে এই পর্যন্ত এইটুকু যেটুকু আয়তন নলের, এই আয়তনে যতটুকু পরিমাণ তরল পদার্থ আছে ততটা তরল পাস হয়ে চলে গেল। তাহলে ওটাই বলছে তরল প্রবাহের হার। যে কোনো জিনিসের হার বা রেট বের করা মানে 1 সেকেন্ডে বের করব। তাহলে কি বলবো, কোনো একটা নলের মধ্যে দিয়ে একক সময়ে তরল, যে আয়তনে তরল প্রবাহিত হতে পারে, সেটাই হচ্ছে কি তরল প্রবাহের হার। এটা যদি একটু গাণিতিক ভাবে প্রকাশ করি, তাহলে কি হবে, ধরো একটা নল আছে, হলো, নলটা সোজা করি, একটা নল আছে এবং এই নলের মধ্যে দিয়ে কোনো তরল পদার্থ, কোনো একটা তরল পদার্থ যাচ্ছে। হলো, এবার ধরে নিলাম এই নলের যে ক্ষেত্রফলটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ধরে নিলাম আলফা। কোন একটা তরল কণা সেটা এখান থেকে যাচ্ছে শুরু হলে, এবার 1 সেকেন্ডে ধরে নিলাম এই এই পর্যন্ত, এটাও আলফা প্রস্থচ্ছেদ, একই সিমেট্রি আছে। 1 সেকেন্ডে এখান থেকে এখানে এলো তরলটা। আচ্ছা, 1 সেকেন্ডে আর একটা জিনিস বলে দিচ্ছি, যে তরল যে প্রবাহিত হচ্ছে, এই তরলের বেগটা বলে দিচ্ছে ভি। তাহলে বলতো, বেগ সমান কি? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, তাই তো? সরণ বাই সময়। তাহলে যদি 1 সেকেন্ড হয়, 1 সেকেন্ডে বেগ কত? 1 সেকেন্ডে বেগ মানে সময়ের জায়গায় 1 সেকেন্ড বসে যাবে, তার মানে শুধু সরণ হবে, সরণ বাই সময়টা এক হয়ে যাচ্ছে। তার মানে 1 সেকেন্ডে যেটাই বেগ সেটাই সরণ। হলো, তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী, তরল প্রবাহের হারের সংজ্ঞা অনুযায়ী কি, যে 1 সেকেন্ডে কোনো তরল পদার্থ, কোনো ফ্লুইড 1 সেকেন্ডে কোন একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত আয়তন তরল প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে কি তরল প্রবাহের হার, তাই তো? তাহলে তরলের আয়তন কত? তরলের অ্যাকচুয়ালি প্রবাহিত তরলের আয়তন কত? প্রবাহিত তরলের আয়তন হচ্ছে, আচ্ছা, প্রবাহিত তরলের আয়তন মানে হচ্ছে, এখানে কোন একটা তরল এই পয়েন্ট থেকে, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি ক্ষেত্রফলে এসছে, তার মানে এইটুকুর আয়তন বের করতে হবে, এইটুকুর আয়তন বের করতে হবে। এই আয়তনটা কি করে পাবো? আলফা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর 1 সেকেন্ডে যে দূরত্ব যায়, এখান থেকে এখানে এসছে মানে তো 1 সেকেন্ডে এসেছে। 1 সেকেন্ডে যে দূরত্ব যায়, অর্থাৎ যে সরণ ঘটে, সেটাই তো বেগ। তাহলে বেগ যদি ভি ধরি, তাহলে এই ভি যে বেগটা, ওটাই এখন সরণের কাজ করবে। 1 সেকেন্ডে যেটাই বেগ সেটাই সরণ। তাহলে 1 সেকেন্ডে যেটাই বেগ সেটাই যদি সরণ হয়, তাহলে 1 সেকেন্ডে একটা তরল বিন্দু এখান থেকে এই পয়েন্ট থেকে বি পয়েন্টে আসা মানে যেটুকু সরণ হয়েছে সেটাই নিশ্চয়ই বেগের পরিমাণ ভি। তাহলে বলতো এটার আয়তনটা কত? আয়তনের ফর্মুলা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, আর দৈর্ঘ্য কত? ভি। তার মানে ভি আলফা। হলো, এটা তাহলে 1 সেকেন্ডে ওই যে এ থেকে বি পয়েন্টটা এলে যেটুকু আয়তনে তরল প্রবাহিত হচ্ছে তার আয়তন। হলো, এবার তোমরা যদি বলে, তাহলে এটাই হচ্ছে প্রবাহিত তরলের আয়তন, আর এটাই তো তরল প্রবাহের হার, যে 1 সেকেন্ডে যে আয়তনে তরল প্রবাহিত হয় সেটাই হচ্ছে তরল প্রবাহের হার। তো তরল প্রবাহের হার বললে ভি আলফা বলতে পারি। আবার যদি এটা তোমরা এরকম ভাবো, যে প্রবাহিত তরলের যদি ভর বলো, আয়তন না বলে, তো ভর বললে কি হবে? আয়তনের সঙ্গে কি হবে? ঘনত্ব গুণ হবে। তা আয়তন কত? ভি আলফা তো ছিলই, আর ঘনত্ব আমি ধরে নিলাম রো। ভি আলফা রো হচ্ছে প্রবাহিত তরলের ভর। হলো, তা কোন একটা নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, 1 সেকেন্ডে যত আয়তনের তরল প্রবাহিত হচ্ছে কোন একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে, বা 1 সেকেন্ডে যত ভর
তরল প্রবাহিত হচ্ছে, আয়তন না বলে ভরও বলতে পারি, সেটাই হচ্ছে কি তরল প্রবাহের হার। হলো, আয়তন বললে ভি আলফা আর ভর বললে ভি আলফা রো। সেখানে ভি হচ্ছে তরলের বেগ, আলফা হচ্ছে তরলের ওই নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, রো হচ্ছে তরলের ঘনত্ব। ওকে, চলো এই জিনিসটা লাগবে ইকুয়েশন অফ কন্টিনিউটি পড়ার জন্য। চলো নেক্সট ইকুয়েশন অফ কন্টিনিউটি পড়াই। এবার হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতার সমীকরণ। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা বাড়িতে দেখেছো যে ধরো ধরো তেল তেল ঢালছে রান্না করার সময়, তেল তো দেখেছো, তেল যদি কোনো একটা পাত্রের মধ্যে ঢালা হয়, তা তেলটা যখন পড়ে, তেল তো একটা তরল পদার্থ, একটা ফ্লুইড, তরলটা যখন পড়ছে পাত্রের মধ্যে বা যেটার মধ্যে ঢালা হচ্ছে, এবার তেলটা যখন পড়ছে তখন মনে হয় না যে তেল পড়ছে, মনে হয় যেন এরকম একটা স্থির একটা স্ট্যাটিক, মানে ধরো এরকম একটা তেলের একটা জাত থেকে কোন একটা পাত্রের মধ্যে ঢালা হচ্ছে, তেলটা এরকম করে পড়ছে পড়ছে, বুঝলো, এখানে তেলগুলো আছে, তো মনে হয় যেন এই তেলটা যখন পড়ছে পাত্রের মধ্যে, তখন এই পড়ছে সেটা মনেই হয় না, মনে হয় যেন একটা একটা স্ট্যাটিক একটা স্থির একটা দণ্ড কিছু একটা দাঁড়িয়ে আছে, এরকম তাই মনে হয়, যে পড়ছে কি পড়ছে না সেটা বোঝাই যায় না। এটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটির মেন বেসিক কনসেপ্ট। মানে কোন একটা তরল পদার্থ একদম মনে হয় না যেন ওটা গতিশীল আছে, মনে হয় যেন স্থির অবস্থায় আছে, কিন্তু অথচ ও পড়ছে কিন্তু, ভালো করে দেখলে। এটা কেন হয়? কারণ তরলের প্রত্যেকটা কণা, তরলের যে কণাগুলো আছে সেগুলোর ভেলোসিটি যদি একই হয়, মানে অ্যাকচুয়ালি যদি ধাররেখা প্রবাহ হয়, তাহলে কি হয় বলতো, প্রতি 1 সেকেন্ডে যে আয়তনের তরল, যতটা আয়তনের তরল পাস হয়, প্রত্যেকটা পয়েন্টে ততটা আয়তনের তরলই পাস হয়। মানে ধরে নিলাম 1 সেকেন্ডে তরল এই এ থেকে এই বি পজিশনে এলো, পরের 1 সেকেন্ডেও ওই বি থেকে সি তেই আসবে, মানে একই আয়তনের তরলই কভার হবে। তবে আবার সিমিলারলি পরের যে তরল গুলো আছে সেটাও এ থেকে বি তেই আসবে 1 সেকেন্ডে। অর্থাৎ এই 1 সেকেন্ডে তরল প্রবাহের আয়তনটা, মানে একটু আগে যেটা আমরা দেখলাম যে তরল প্রবাহের হার যেটা, সেটা একই থাকে, প্রত্যেকটা পয়েন্টে তরল প্রবাহের হার একই থাকে, মানে প্রতি সেকেন্ডে সিমিলার আয়তনের তরল পাস হবে, প্রবাহিত হবে। তখনই এই রকম ঘটনাটা দেখা যায়, যে মনে হয় যেন স্থির ভাবে একটা তরলের একটা দণ্ড আছে, পড়ছেই না মনে হয়, স্ট্যাটিক অবস্থায় আছে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা পড়ছে। তো এই জিনিসটা, এই কনসেপ্টটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতা সমীকরণ, মানে ধারাবাহিকতা বজায় রাখে, কন্টিনিউয়াসলি পড়তে থাকে, সেজন্য ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে। ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা বের করব যে কিভাবে এটার ইকুয়েশন আমরা লিখবো। আমি এক্ষুনি বললাম যে ধারাবাহিকতা সমীকরণের প্রধান যেটা শর্ত হচ্ছে তরলের যে প্রবাহটা সেটা অবশ্যই স্ট্রিম লাইন বা ধাররেখা প্রবাহ হতে হবে। আর কি, যে তরলের এই যে ধাররেখা প্রবাহ হলে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, কোন একটা নলের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে তরলের যে প্রবাহিত, সেই প্রবাহিত হওয়ার হারটা একই থাকবে। তো প্রবাহিত তরল প্রবাহের হার একই থাকবে, মানে তরল প্রবাহের হার একই থাকবে। তরল প্রবাহের হার একই থাকবে মানে কি, তরল প্রবাহের হার একই থাকবে মানে অ্যাকচুয়ালি ওই যে ভি স্মল ভি মানে বেগ, আলফা রো, তাই তো, এটাই তো ভর ছিল। এখন মানে 1 সেকেন্ডে যতটুকু আয়তনের তরল প্রবাহিত হবে, আর যদি আয়তন বলি, ভর না বলে যদি আয়তন বলি, তাহলে শুধু ভি আলফা ছিল। তো এই যে ভি আলফাটা সমান হবে, মানে ধরে নিলাম কোন একটা নল আছে এরকম, ঠিক আছে, কোন একটা নল আছে এরকম, হলো, এই দিকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম আলফা 1, আর এদিকটা দেখছি বেশি মোটা, এদিকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম আলফা 2, হলো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু সরু মোটা আছে নলটা, এদিকটা সরু এদিকটা মোটা, তাহলে বা উল্টো করতে পারো, তুমি উল্টো করতে পারো, এদিকটা মোটাও করতে পারো, এদিকটা সরু করতে পারো, হলো। এটা আলফা 1, এটা আলফা 2, এরকম। এবার কোন তরল এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, হলো। তাহলে এর মধ্যে দিয়ে ধরে নিলাম এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তরল ভি 1 বেগে প্রবাহিত হচ্ছে, আর এর মধ্যে দিয়ে তরল ভি 2 বেগে প্রবাহিত হচ্ছে, ধরে নিলাম। তাহলে বলতো যে তরল প্রবাহের হার একই, মানে ভি আলফা একই, তো ওখানে ছিল ভি 1 আলফা 1, আর এখানে ছিল কি ভি 2 আলফা 2, এটা ইকুয়াল, হলো। সেই তোমরা গ্যাসের সূত্রে P1 V1 সমান P2 V2 বলেছো, ওখান থেকে PV সমান ধ্রুবক বলেছো। তার মানে ভি ওয়ান আর আলফা ওয়ান এদের গুণফলটা, অর্থাৎ বেগ এবং আলফার গুণফলটা কিন্তু একই থাকছে। ইন্ডিভিজুয়ালি ওরা আলাদা হতে পারে, ভি 1 থেকে ভি 2 হলো, আলফা 1 থেকে আলফা 2 হলো,
বাট এদের গুণফলটা একই থাকছে, মানে আমি বলতে পারি ভি আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট, বলতে পারি না এখান থেকে? এটা বলতেই পারি। বা তুমি তরল প্রবাহের হার যদি এরকমও করো, ওই যে ভর দিয়ে করো, তাহলে এরকমও করতে পারো তুমি যে ভি আলফা রো, এখানে তো ঘনত্ব চেঞ্জ হবে না, এখানে যে তরল ছিল এখানে সেই তরলই আসছে প্রবাহিত হয়ে, তার মানে এখানে যা ঘনত্ব, যে ঘনত্বের তরল এখানে সেই ঘনত্বের তরল, তাহলে রো আমি লিখতে পারি রো রো কেটে গেলে সেই ভি ওয়ান আলফা ওয়ান সমান ভি টু আলফা টু আসবে, দিয়ে পরে ভি আলফা সমান কনস্ট্যান্ট। ওকে, এই পেলাম। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটাই হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ, বুঝতে পারলে? এটাই হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। এবার এখান থেকে আর একটা জিনিস কনক্লুশন টানা যায়, সেটা হচ্ছে যে ভি সমান এই কনস্ট্যান্টের এদিকে যদি আলফা নিয়ে আসি, তাহলে আমি সমানুপাতিক 1/আলফা করতে পারবো, হলো? এটা যদি কোনাকুনি গুণ করে আবার ভি আলফা সমান ধ্রুবক আসবে। দেখো তো আলফা আর ভি কেমন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক না? ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে কোনো নলের আলফা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কমবে তত বেগ কি হবে? বাড়বে। এটা তোমরা দেখে থাকো, দেখবে যত সরু নল হবে, ধরো এইটুকু সরু একটা নল আছে, এর মধ্যে তোদের তরল দেখবে যে বেশি বেগে বেশি ভেলোসিটি নিয়ে বের হবে, কিন্তু যখন একটা মোটা এরকম টাইপের হোস পাইপ একটা মোটা নল রাখবে, তখন দেখবে তরলের বেগটা কম হবে, ও স্লো যাবে। অর্থাৎ যত সরু নল তত বেশি বেশি স্পিডে যাবে, এটা দেখে থাকবে। দেখবে ইনজেকশনের সিরিঞ্জটা যেটা, ওটা সরু নল, কৈশিক নল, ক্যাপিলারি টিউব, ওখানেও দেখবে বেশি ভেলোসিটি নিয়ে যায়। তাহলে যত সরু নল প্রস্তুতের ক্ষেত্রফল যত কমবে তত বেগ কি হয়? বাড়ে। তাহলে তরলের বেগ এই ভি2টা এখানে বেশি আর ভি1টা কিন্তু এখানে কম, কারণ ভি1টার ক্ষেত্রফলটা বড়। যত এই যে নলের প্রস্তুতের ক্ষেত্রফলটা যত মোটা হবে তত কিন্তু তরল কম বেগে নির্গত হবে, স্বাভাবিক ব্যাপার, এটা তোমরা জানো। আর যত সরু হবে নলটা তত কি হবে? বেশি স্পিডে বের হবে তরলটা। তাহলে এখানে ভি1টা থেকে ভি2টা অবশ্যই বেশি, এই ছবি অনুযায়ী, হলো? বুঝলে? এটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটির মেন জিনিস, মেন ব্যাপার হচ্ছে তরল প্রবাহের হার প্রত্যেকটা পয়েন্টে একই থাকে, ওর জন্য বোঝা যায় না যে তরল স্ট্যাটিক আছে না চলছে। সেখান থেকে ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা পেয়েছি ভি ওয়ান আলফা সমান ভি টু আলফা টু, ভি আলফা সমান ধ্রুবক। এবং সেখান থেকে আরেকটা কনক্লুশন টানা যায় যে কোনো নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হয় তত ভেলোসিটি কি হবে? বেশি। ওকে, চলো নেক্সট। নলের মধ্যে দিয়ে কোনো একটা নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হয়, তাহলে এই তরলের মধ্যে তিন ধরনের শক্তি কাজ করে। তরল প্রবাহের সময় তিন ধরনের শক্তি কাজ করে। কি কি শক্তি? এক নম্বর হচ্ছে গতি শক্তি, তরলের যে গতি শক্তি সেটা। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে স্থিতি শক্তি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে প্রেসার এনার্জি বা চাপ শক্তি। হলো? এই তিন ধরনের শক্তি কিন্তু তরল, মানে যে কোনো তরল পদার্থ প্রবাহিত হলে ওই তরল পদার্থ বা ওই তরল কণার উপরে তিনটে শক্তি কাজ করে, গতি শক্তি, স্থিতি শক্তি আর চাপ শক্তি। এই তিন ধরনের শক্তি কাজ করে। আমি ধরে নিচ্ছি তরলটা ভি বেগে যাচ্ছে, স্মল ভি বেগে যাচ্ছে, আর ক্যাপিটাল ভিটা হচ্ছে আয়তন, তরলের আয়তন, যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তার আয়তন। স্মল ভি হচ্ছে বেগ, হলো? স্মল ভি হচ্ছে বেগ, আর এম হচ্ছে ওই তরলের ভর। সব কিন্তু এগুলো তরলের ভর, হলো? তাহলে গতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা হচ্ছে ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এটা হলো? এখান থেকে তোমরা বলো তো যদি আমাকে বলে যে একক আয়তনে গতিশক্তি, এটা যদি বের করতে বলে, তাহলে একক আয়তনে গতিশক্তি মানে এই গতিশক্তিকে কি করব আমরা? কি দিয়ে ভাগ করব? আয়তন দিয়ে ভাগ করে দেবো। গতিশক্তিকে আয়তন দিয়ে ভাগ করে দিলে একক আয়তনে গতিশক্তি পাবো। তাহলে কি হবে? হাফ এম ভি স্কয়ার বাই ক্যাপিটাল ভি। আচ্ছা বলো তো এম বাই ভি মানে কি? ভর বাই আয়তন মানে কি? ভর বাই আয়তন মানে ঘনত্ব না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি একক আয়তনে গতিশক্তি অ্যাকচুয়ালি লিখতে পারি হাফ এম বাই ভি মানে রো আর ভি স্কয়ার, হলো? সিমিলারলি স্থিতিশক্তি আমরা কি জানি?
কোন তরলের স্থিতিশক্তি ফর্মুলায় তো mgh, আমরা এটা জানি, h হাইটে যদি তরল কণাটা থাকে, h উচ্চতায় যদি থাকে আনুভূমিক থেকে, তাহলে mgh হচ্ছে ওদের স্থিতিশক্তি। তাহলে একক আয়তনের স্থিতিশক্তি যদি বলি, একক আয়তনে স্থিতিশক্তি যদি বলি, তাহলে কি বলবো, এই mgh যে স্থিতিশক্তি আছে তাকে আয়তন দিয়ে ভাগ করে দিলে একক আয়তন পেয়ে যাবো। এবার বলো m বাই ভি মানে কি, একই ব্যাপার, m বাই ভি মানে ঘনত্ব। তাহলে আমি এখানে m বাই ভি এর জায়গায় রো জি লিখতে পারি। অর্থাৎ যখনই একক আয়তন বলবে না, তখনই m এর জায়গায় কি করব, ঘনত্ব বসিয়ে দেবো। m এর জায়গায় কি বসিয়ে দেবো, ঘনত্ব। তাহলে হাফ রো ভি স্কয়ার হলো, এখানে mgh এর জায়গায় রো জি এইচ হলো। সিমিলারলি চাপ শক্তি মানে চাপ, প্রেসার, কোন একটা তরল যে প্রেসার দিচ্ছে, সেই প্রেসার দেওয়ার ফলে যে ওয়ার্ক ডান করছে, যে পরিমাণ কার্য করছে, সেটাই হচ্ছে চাপ শক্তি হলো। তাহলে প্রেসার মানে পি, আর এই পি প্রেসারের জন্য আমি ধরে নিলাম যে ওই তরলটা আলফা এক্স পরিমাণ দূরত্ব যাচ্ছে, ঠিক আছে, এক্স পরিমাণ দূরত্ব যাচ্ছে। অ্যাকচুয়ালি পি আলফা মানে কি বলতো, চাপ ইন্টু ক্ষেত্রফল। চাপ ইন্টু ক্ষেত্রফল মানে কি, নলের ক্ষেত্রফল বলতে এখানে নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আবার আলফা ধরেছি। চাপ ইন্টু ক্ষেত্রফল মানে কি, বল, ফোর্স, আর ফোর্সের সাথে যদি এক্স, ওই তরলের যে সরণ হচ্ছে, তরল যেটুকু যাচ্ছে, তাহলে এই বল ইন্টু সরণ মানে কি, কার্য, তাহলে এটা চাপ শক্তি। যখন এটা বলবে একক আয়তনে চাপ শক্তি, একক আয়তনে চাপ শক্তি, তখন কি হবে, এই যে পি আলফা এক্স তো ছিল, সেটাকে আয়তন দিয়ে ভাগ করব। আয়তন মানে এখানে, আয়তন মানে আমরা এটা বলতে পারি যে কোন একটা তরল এখান থেকে এইটুকু এক্স পরিমাণ সরণ হয়েছে হলো, এবং এই এক্স পরিমাণ সরণ আলফা প্রস্থচ্ছেদের মধ্যে যদি হয়, তাহলে কি হচ্ছে, আয়তন কত হবে, আলফা ইন্টু এক্স, অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আলফা ইন্টু এক্স হচ্ছে ওদের ভলিউম আয়তন। আলফা এক্স কেটে গেলে অ্যাকচুয়ালি পিটাই হচ্ছে কি, প্রেসারটাই হচ্ছে একক আয়তনের চাপ শক্তি। দেখো বুঝতে পারলে কিনা, কোন তরলের মধ্যে তিন ধরনের শক্তি কাজ করে, গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি। আমি প্রত্যেকটার একক আয়তনের গতিশক্তি হাফ রো ভি স্কয়ার, একক আয়তনের স্থিতিশক্তি রো জি এইচ, আর একক আয়তনের চাপ শক্তি শুধু পি, এটা আমি বের করে নিয়েছি। এবার আমরা যাব নেক্সট বার্নৌলি উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, দেখতে থাকো, এবং এখান থেকে কিন্তু অঙ্ক থাকে বার্নৌলি উপপাদ্য থেকে। দেখো নেক্সট হচ্ছে বার্নৌলি উপপাদ্য। বার্নৌলি উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, ক্লাস 9 এর যারা পড়ো, 9 এও পড়েছিলে। ওকে, বার্নৌলি, বার্নৌলিজ উপপাদ্য, বার্নৌলিজ থিওরেম। ওকে, বার্নৌলিজ থিওরেম, এটা কি জিনিস, ইজি জিনিস। ধরো কোনো নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, এই তরলের এখন আমি বললাম তিন ধরনের শক্তি কাজ করে, চাপ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি। তো বলছে বার্নৌলি প্রথম বলেছিল যে নলের মধ্যে যে কোনো পয়েন্টে, আমি ধরলাম এখানে একটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম বি, হলো, যে কোনো পয়েন্টে এ বি সি যতগুলোই পয়েন্ট নিই, প্রত্যেকটা পয়েন্টে তরলের ওই তিন ধরনের শক্তি, যে তিন ধরনের শক্তি কাজ করছে, তাদের শক্তির, তাদের মোট শক্তি, তিন ধরনের শক্তির সমষ্টিটা একই থাকবে। এখানে ধরো চাপ শক্তি বেশি, এখানে এসে চাপ শক্তি কমে গেল, কিন্তু চাপ শক্তি ইন্ডিভিজুয়ালি কমতে পারে, কিন্তু অন্য শক্তি তাহলে বেড়ে যাবে। অর্থাৎ তিনটে শক্তির যোগফল এখানে যা থাকবে, এখানেও তাই থাকবে। মানে তরলের প্রত্যেকটা বিন্দুতে কি ছিল, গতিশক্তি একক আয়তনে, অবশ্যই একক আয়তনে, একক আয়তনে, একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি, আর কি, চাপ শক্তি। এই তিনটে শক্তির সমষ্টি কি হবে, অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট হবে, ধ্রুবক। এটাই বার্নৌলি প্রথম বলেছিল, যে তরল প্রবাহের সময় তরলের প্রত্যেকটা বিন্দুতে, অ্যাকচুয়ালি তরল বলে না, যে কোনো প্রবাহী, অর্থাৎ বাতাসের ক্ষেত্রে কিন্তু এটা খাটে। কোন একটা বাতাস প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাতাসের প্রত্যেকটা পয়েন্টে এই একক আয়তনে এই শক্তি তিনটে কিন্তু সমষ্টি একই থাকে। ইন্ডিভিজুয়ালি গতিশক্তি চেঞ্জ হতে পারে, স্থির শক্তি চেঞ্জ হতে পারে, চাপ শক্তি চেঞ্জ হতে পারে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে, কিন্তু ওদের সমষ্টিটা কিন্তু একই থাকবে। মানে চাপ শক্তি ধরো বেড়ে গেল কোনো জায়গায়, তাহলে অবশ্যই গতিশক্তি বা স্থির শক্তি কমতে হবে, যাতে ওদের সমষ্টিটা একই রাখা যায়। তাহলে আমরা পেয়েছিলাম একক আয়তনের গতিশক্তি কি, হাফ রো ভি স্কয়ার। স্থির শক্তি কি পেয়েছিলাম, রো জি এইচ। চাপ শক্তি কি পেয়েছিলাম, শুধু পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য থেকে পাওয়ার সমীকরণ। এখানে তিনটাকেই যদি তুমি রো জি দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো তো রো জি দিয়ে ভাগ করলে, এখানে রো জি দিয়ে যদি ভাগ করে দিই, রো রো কাটবে, জি নিচে থাকবে, অর্থাৎ 2g। এটাকে রো জি দিয়ে ভাগ করলে শুধু এইচ থাকবে, এটাকে পি বাই রো জি। আর কনস্ট্যান্ট কে রো জি দিয়ে ভাগ করলে কনস্ট্যান্টই পাবো, কারণ রো একটা কনস্ট্যান্ট ঘনত্ব, আর জিও একটা কনস্ট্যান্ট, তার মানে ঘুরিয়ে আবার
একটা অন্য একটা ধ্রুবকই পাবো। তাহলে এই মানটাও অনেক সময় লেখা যায়। এখানে দেখো তো এইচটাকে আলাদা করে দিচ্ছি। এইচটা কি? কোন তরলের, ধরো এই একটা নলের মধ্যে তরল আছে, এই একটা নলের মধ্যে তরল আছে, এই পয়েন্টে একটা চাপ বের করছি, মানে এই পয়েন্টে আমি সমস্ত শক্তির যোগফল বের করছি। তাহলে এটা কত কত হাইটে আছে? এইচ হাইট আছে। তাহলে এই যে এইচ হাইট বা এই নিচে এইচ হাইটে এখানে একটা বের করছি, তখন উপর থেকে এইচ গভীরতায় আছে। তাহলে এই যে এইচটা হচ্ছে ওই যে স্থিতিশক্তি, মানে যতটা জায়গায় মানে তরলের যে স্থিতিশক্তি বের করছি, যে উচ্চতায় স্থিতিশক্তি বের করছি, সেই উচ্চতা এটা। সেই জন্য এটাকে বলছে কি? উচ্চতা শীর্ষ। উচ্চতা শীর্ষ। আর এটা যে বেগে কাইনেটিক এনার্জি পাচ্ছি এই ওই পয়েন্টে, সেই বেগটা স্কোয়ার বাই টু জি, টু জি তো ধ্রুবক, তাহলে ভি স্কোয়ার বাই টু জি এটা কি? এটা বলছে বেগ শীর্ষ। বেগ শীর্ষ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেগ শীর্ষের মান বের করতে দেয় সরাসরি। তার মানে ফর্মুলা মনে রাখবে, বেগ শীর্ষ মানে কি? ভি স্কোয়ার বাই টু জি। উচ্চতা শীর্ষ মানে শুধু এইচ। আর যখন প্রেসার চাপ শীর্ষ বলবে, তখন পি বাই রো জি, চাপ শীর্ষ। ওকে। অনেক সময় এরকমও বলতে পারি যে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ সমষ্টি সর্বদাই তরলের প্রবাহের প্রত্যেকটা বিন্দুতে একই থাকে। হলো, এটাই বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম আর কিছুই নয়, বার্নৌলিস থিওরেম মেনলি এটাই মনে রাখবে যে তরলের প্রত্যেকটা বিন্দুতে তিনটে চাপ সমান থাকে। তাহলে দেখবে এক ধরনের ঘটনাগুলো ঘটে, দেখবে যে স্টেশনের পাশে, স্টেশনে যদি ট্রেন যায়, ট্রেনের খুব কাছাকাছি প্ল্যাটফর্মে দাঁড়াতে হয় না। কেন বলতো? কারণ প্ল্যাটফর্মের খুব সাইডে যদি দাঁড়ানো হয়, যখন ট্রেনটা যাচ্ছে, ধরো এটা এটা প্ল্যাটফর্ম, এদিকে ট্রেন যাচ্ছে, তো যখন ট্রেনটা যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু বাতাসের গতিবেগ খুব বেশি, কেন ট্রেনের সঙ্গে সঙ্গে বাতাসটা খুব গতিতে ছুটছে। তো বায়ুর ক্ষেত্রে তো বার্নৌলিস থিওরেম কাজে লাগে। যখন বাতাস গতিতে ছুটছে, তার মানে গতিশক্তি ওদের কি? বেশি। গতিশক্তি যদি বেশি হয়, তা ওই তিনটে সমষ্টি তো সেম রাখতে হবে। তাহলে ঠিক তার পাশে দেখো, যেখানে গতিশক্তি বেশি, সেখানে কি হয়? গতিশক্তি বেশি মানে অবশ্যই চাপ শক্তি কি হবে? কম হবে, তবে তোদের সমষ্টিটা একই রাখবে। তো গতিশক্তি বেশি মানে চাপ শক্তি কম, মানে ওই যেদিকে যে জায়গাটায় মানে যে রেল লাইনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, সেখানকার বাতাসের গতিশক্তি বেশি মানে চাপ শক্তি কি হবে? কম হবে, চাপ শক্তি অটোমেটিক কম হতে হবে। যেমন ওখানে নিম্ন চাপ আছে, ওখানে নিম্ন চাপ আছে। আর ঠিক তার পাশে যেখানে প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো, সেখানে কিন্তু বাতাসের গতিশক্তি অত নাই, কারণ সেখানে প্রবাহিত হচ্ছে না ট্রেনের মতো করে। তার মানে গতিশক্তি যথেষ্ট বেশি আছে, এই কম আছে। তো গতিশক্তি বেশি মানে চাপ শক্তি কি হবে? বেশি হবে। ঠিক আছে। গতিশক্তি কম আছে, গতিশক্তি কম যদি থাকে প্ল্যাটফর্মের উপরে, তাহলে কি হবে? চাপ অটোমেটিক সেখানে বেশি হবে। তার মানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে চাপ বেশি, উচ্চ চাপ। আর যেখানে প্ল্যাটফর্মে তুমি ট্রেন যাচ্ছে, সেখানে গতিশক্তি বেশি আর চাপ শক্তি কম। তা আমরা জানি বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। তো উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ছুটবে, তার মানে বাতাস কিন্তু ওই শূন্যস্থান পূরণ করার জন্য ওইদিকে টানবে। ওইদিকে টানার কারণে তোমার টেনে নিতে পারে। আর একটা ভালো এক্সাম্পল আছে, সেটা হচ্ছে বাড়িতে দেখবে তোমরা টেবিল ফ্যান গুলো যখন চলে, টেবিল ফ্যানের পিছন দিকে যদি কোনো পর্দা কিছু থাকে, বা যদি কোনো কাপড় দিয়ে দাও, তো দেখবে কাপড়টা এই যে ফ্যানের যে গ্রিলটা আছে, গ্রিলের মধ্যে শর্ট করে টেনে নেয়। কেন টেনে নেয় বলতো? ওই একই কারণ, ফ্যানটা যখন ঘুরছে, তো উনি যে জায়গাটায় ঘুরছে সেখানে গতিশক্তিটা বেশি, চাপ শক্তি কি? কম। আর ঠিক তার পিছন দিকে যেখানে বাতাসের গতিশক্তি নাই, ফ্যানটা ঘুরছে না, যেখানে যেখানে কাপড়টা আছে, সেখানে বেগটা কম আর চাপটা, গতিবেগটা কম আর চাপটা কি? বেশি। তো চাপ বেশি থেকে কমের দিকে যায়, বেশি থেকে কমের দিকে গেলে কাপড় থেকে ফ্যানের মধ্যে ঢোকার চেষ্টা করবে, তার জন্য কাপড়টা সেট করে টেনে নেয়। হলো, একই এক্সাম্পল সেই ঝড়ের সময় বাড়ির চাল উঠে যায় কেন? সেম কারণ, যে বাড়ির মধ্যে কি বাতাসের গতিশক্তি থাকে না, ওর জন্য কি চাপ শক্তি বেশি হয়। আর বাড়ির চালের বাইরে উপর দিকে বাতাসের গতিশক্তি ঝড়ের সময় বেশি থাকে, ওর জন্য চাপ কম থাকে। তা বেশি চাপ থেকে কম চাপের দিকে ছোটার জন্য চালটাকে এরকম করে তুলে নেয়। ঠিক আছে, এই সেম কারণ। এই ছিল বার্নৌলির উপপাদ্য। আর আজকে এই পর্যন্তই থাক। নেক্সট আমি বার্নৌলির উপপাদ্যের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, ওখান থেকে তরলের ভেলোসিটি, মানে ছিদ্রের মধ্যে যে তরলের নির্গমন বেগ, যেটা তোমরা আগেও পড়েছো আগের চ্যাপ্টারে, ওটা করব। এবং ওখান থেকে ভেন্চুরিমিটার, পিটর টিউব, এগুলো দেখাবো। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওগুলো, এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। চলো, ভালো থেকো।